সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার নাঈম ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। নাঈম ইসলামের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন নাঈম ইসলাম। আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু অনেকেই সেটা আসলে বিশ্বাস করতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। আসলেই কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে কিনা কিংবা ক্ষমতা রাখে কিনা, আমরা সেই বিষয় নিয়ে প্রথমে কথা বলতে চাই নাঈম ইসলামের সঙ্গে। আর আপনারাও চাইলে আমাদের এই আয়োজনে যুক্ত হতে পারবেন টেলিফোনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। নাঈম ইসলাম, আপনি কি বিশ্বাস করেন কিনা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি, বাংলাদেশের সেই সম্ভাবনা আছে কিনা কিংবা সামর্থ্য আছে কিনা? সামর্থ্যের কথা যদি বলেন, টু বি অনেস্ট, বাংলাদেশে আসলে অন্য টিমের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা আছে। তারপরে আমি বলবো যে ক্রিকেট খুব আনসার্টেন একটা গেম। মানে যে কোনো দিন যে কেউ ভালো ক্রিকেট খেলে, যদি কোনো টিম ভালো ক্রিকেট খেলে যে কোনো টিমকে হারাতে পারে। সো ওইভাবে যদি চান্সেসের কথা বলেন তাহলে কিছুটা সম্ভাবনা আছে। মানে সেটা যে কোনো একদিন না তো, এটা তো 5 দিন, মানে 3টা গ্রুপ পর্বের ম্যাচ, একটা সেমিফাইনাল একটা ফাইনাল, 5 দিন ভালো খেলতে হবে। আপনি যদি লাকি হন তাহলে হলেও হতে পারে, মানে সেটা খুবই চান্সেস খুবই কম। আমরা যে দলগুলোর কথা দেখছিলাম, আমাদের হেডলাইনে দেখছিলেন যে কালকে রেকর্ড রান তারা করে পাকিস্তান জিতেছে, ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ডকে। আমি বলছি যে তাদের প্রস্তুতিগুলো আসলে খুবই ভালো। বাংলাদেশ সেই একই গ্রুপে আছে, ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে। সেই জায়গায় বাংলাদেশের মানে আমি বলছি যে কতটুক পিছিয়ে কিংবা কোন জায়গাটায় পিছিয়ে আপনি যদি আমাদের অ্যানালাইসিস করেন। প্রতিটা টিম যেরকম দেখছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে একটা হোম সিরিজ খেলছে বা ট্রাই নেশন খেলছে। সো 50 ওভার্স একটা ফরম্যাটে ওরা ক্রিকেট খেলছে। আমরা মাত্র টি-20 একটা টুর্নামেন্ট শেষ করেছি। সেই টি-20 টুর্নামেন্টটাও যদি দেখেন, আপনার বাংলাদেশের টিমের যারা মেইন প্লেয়ারগুলো তারাও কিন্তু ওইভাবে ইনফর্ম না। সো আমার মনে হয় এই জিনিসটা বাংলাদেশের একটা চিন্তার বিষয়। মানে ইনফর্ম না কি আপনি মানে টি-20টাকে চিন্তা করেই বলছেন যে সেখানে ইনফর্ম না, নাকি আসলে ওয়ানডে তো আমরা শেষ কবে অনেক দিন আগে খেলেছি, মানে সেই আমি আপাতত টি-20 নিয়ে চিন্তা করছি, কারণ আপনি যে কোনো ফরম্যাটেই খেলেন না কেন, আপনি যদি রানে থাকেন যে কোনো ব্যাটসম্যানকে মোড়লে এটা অনেক হেল্প করে। আমরা ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরোজপুর থেকে কামাল বলছিলাম। জি বলেন। আমার একটাই প্রশ্ন, যে চ্যাম্পিয়ন ট্রফি আমরা জয়ের সম্ভাবনায় যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে যে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের একটা ম্যাচ হয়ে গেল, ক্রিকেট তো এরকমের হওয়া উচিত, কিন্তু আমরা তো শুধু আশার স্বপ্ন দেখি, কিন্তু আসলে বাস্তবতা আমরা কি এই জীবনে দেখতে পাবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাস্তবতাকে আমরা দেখতে পাবো কিনা কঠিন প্রশ্ন খুবই। আমরা অন্তত ইতিহাস বলে তেমনটা আমরা দেখতে পাইনি, কোনো টুর্নামেন্টেই আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আইসিসির তো নাই, আমরা কোনো বড় ট্রাইনেশন মানে কিংবা 4 দলীয় টুর্নামেন্টেও আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। একবারই আয়ারল্যান্ডে হয়েছিলাম। সেই বিচারে আমরা অনেক পিছিয়ে। ওয়ানডে ফরম্যাটটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। আমরা সবসময় বলি আমরা ভালো খেলি, ওয়ানডেতে আমাদের অনেক সাকসেস আছে। আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি ওয়ার্ল্ড কাপে, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালিস্ট আমরা লাস্ট। সেই বিচারে ওয়ানডে ভালো, কিন্তু ওয়ানডেতে আসলেই কি আমরা ভালো? লাস্ট 2 বছরের পারফরমেন্স কি সেটা বলে? আমি বলবো, আপনি যে কোনো ফরম্যাটে যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই ডোমেস্টিক যে কালচার আছে সেটা ইমপ্রুভ করতে হবে। লাস্ট 2 বছর আপনি যদি ডোমেস্টিকে আমাদের মানে যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন হয় এটা যদি একটু ফলো করেন, এটা অনেকটা হয়ে গেছে আপনার মানে টস ওরিয়েন্টেড রেজাল্ট হয়ে গেছে। কারণ উইকেটগুলো এমন ছিল লাস্ট 2 বছরে অলমোস্ট আমি মানে 100% বলবো না, বাট 80% উইকেট ছিল যারা টসে জিতেছে, আগে বোলিং করেছে, ওই সব টিমই জিতেছে। সো আপনার যদি উইকেট এমন ধরনের হয়ে যায় যে আপনার টস জিতলে ফিল্ডিং করলে, আগে ফিল্ডিং করলে আপনি ম্যাচ জিতে যাবেন, তার মানে আমরা ভালো উইকেটে খেলছি না। সো আমি আশা করবো আমরা যদি ভালো উইকেটে খেলি, আমরা ডোমেস্টিকে যদি রেগুলারলি 320-30 রান করি এবং এটা চেস করার যদি অভ্যাস থাকে, তখন যখন আপনি ইন্টারন্যাশনাল এরিনাতে যাবেন তখন এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে। তার মানে আপনি প্রিমিয়ার লিগ নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা এর আগে ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হয়, বিপিএল নিয়েও কোয়ালিটি নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, প্রিমিয়ার লিগটা আমরা ভাবতাম যে কম্পিটিটিভ ক্রিকেট হয়, কিন্তু সেখানেও আপনি বলছেন যে সেটা হয় না।
না, কম্পিটিটিভ ক্রিকেট আমি বলছি না হয় না, আমি অবশ্যই কম্পিটিটিভ ক্রিকেট হয়, কিন্তু যে ধরনের উইকেটে আমরা লাস্ট 2 বছর খেলেছি সেই ধরনের উইকেটে আপনি যদি খেলেন রেগুলারলি তাহলে আমার মনে হয় যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অত বেশি ভালো করতে পারবে না। মানে সেটা কি ওয়ান সাইডেড ম্যাচের কারণে কিংবা আগে থেকে প্রি ডিটারমাইন্ড রেজাল্টের কারণে? না না না, আমি বলছি উইকেটের কারণে, কারণ আমরা লাস্ট 2 বছর যে উইকেটে ওই তো খেলেছি সেই টস যে জিতে যাচ্ছে সে 60% এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, ম্যাচ জেতার ক্ষেত্রে। মানে সেই আগে থেকে যদি ধারণা করা যায় যে এই কাজটা করলেই হবে, তাহলে তো আসলে অন্য দলের জন্য আসলে খুবই টাফ হয়ে যায়, কারণ আপনার টস তো একটা লাকের ব্যাপার। দেখা যাচ্ছে একটা বড় টিম টস হেরে গেল একটা ছোট টিমের সাথে, উইকেটটা একটু সফট থাকে, সকালে ব্যাটিং করা টাফ হয়, 30 ওভার পর্যন্ত উইকেটে হেল্প থাকে, আপনি ব্যাটিংয়ের জন্য পাচ্ছেন 20 ওভার। সো এক্সেলেট করতে গিয়ে আপনার যদি উইকেট চলে যায় পরে আপনি এক্সেলেটও করতে পারবেন না। সো একটা ছোট টিমের সাথে যদি একটা বড় টিম 170-80 করে, পরে ব্যাটিং করতে গিয়ে ওই টিমটা কিন্তু অনায়াসে চেস করে ফেলতে পারে। সো আপনি যখন এই ধরনের উইকেটে খেলবেন যে 170-80 বা 200-220, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আপনার কম্পিট করতে হবে 300, গতকালকে ম্যাচ দেখেছেন 352 চেস করে জিতে গেছে। মানে এমনিতে সেটাই কি আমাদের অভ্যাসের ঘাটতির কথা বলবেন, যে আমাদের কি আসলে 300-350 রেগুলার করার আসলে অভ্যাসটা নেই? মানে সেটা কি আসলে ওখানে যদি ভালো উইকেট হয় সেটাও কি সম্ভব? জি না, আমাদের আসলে হ্যাবিট নেই, তো আমাদের তো হ্যাবিট থাকতে হবে। কারণ আমরা যদি এমন হতো যে আপনি ইন্ডিয়ার ডোমেস্টিকে দেখেন, ওরা কিন্তু রেগুলারলি 300 করছে, 300+ করছে, 350 করছে। মানে ওদের ওই বিজয় হাজারে ট্রফি একটা হলো, ওখানে দেখবেন প্লেয়াররা অনেক রান করছে। সো ওদের একটা হ্যাবিট হয়ে যাচ্ছে বড় রান করা, বড় রান চেস করা। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এই ঘাটতিটা থেকে যায়, মানে বড় রান করার কিংবা মানে ধারাবাহিকভাবে। আমি যেটা বলছিলাম যে পাকিস্তানে যে ধরেন পিচটা ভালো, যে কারণে কালকে 352 রান চেস করে জিতে গেছে পাকিস্তান, সেরকম পিচে বাংলাদেশকে নামিয়ে দিলে বাংলাদেশ কি সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে? আমার মনে হয় অ্যাডজাস্ট করা টাফ হবে, কারণ আমরা সবসময় যে ধরনের উইকেটে খেলি, যে অ্যাপ্রোচে খেলি, সো আমাদের অলরেডি একটা আছে, আমাদের খেলার অ্যাপ্রোচ আছে যে ধরনের উইকেটে খেলি। সো আমরা হঠাৎ করে যদি ভালো উইকেট পেয়ে যাই, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে এই উইকেটে কিভাবে আমরা ব্যাটিং করব, কত রান আমাদের জন্য ভালো হবে। তো আমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জিনিসটা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তাহলে অধিনায়ক যে চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেন এবং তিনি এটাও বলেছেন পরবর্তীতে যে তার দলের সবাই সেটা বিশ্বাস করে, মানে এটা কি আসলে আশা দেখানোর জন্য কিংবা পুরো দলকে উদ্বুদ্ধ করার জন্যই তিনি আসলে এরকম কথা বলেছেন? না, এমন হতে পারে, তারা অবশ্যই বিশ্বাস করতে পারে, কিন্তু আপনি অ্যাজ এ মানে ক্রিকেটার বলেন, অ্যাজ এ ক্রিকেট ফ্যান বলেন, মানে বাস্তবতার সাথে আপনার মিল রেখে তো স্বপ্ন দেখতে হবে। সো আমি যদি বাস্তবতার সাথে মিল রেখে চিন্তা করতে যাই, তাহলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের চান্স নেই বললে আমি ভুল হবে, মানে খুবই কম। মানে সেটাকে আপনি সেমিফাইনাল দেখেন নাকি মানে গ্রুপ থেকেই বিদায়, মানে আপনার রিয়েলিস্টিক? সেমিফাইনাল টাফ। সেমিফাইনাল টাফ, ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ডকে টপকে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরসরাই থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ কি আদৌ কখনো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলতে পারবে? বাংলাদেশের প্লেয়ারদের মেইন সমস্যাটা কি? আচ্ছা, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো খেলতে পারবে মানে কোন ধরনের খেলা আপনি চান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো? ওদের মতো যেমন ট্রাভিস হেড যে মার্কুটে ব্যাটিং করে, এরকম ব্যাটিং কি বাংলাদেশ আদৌ পারবে, বাংলাদেশের প্লেয়ারগুলো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো এরকম অ্যাটাকিং কিংবা পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং, মানে সেটা আমাদের একটা কালচারের ব্যাপার। আমি এটা নিশ্চয়ই একদিনে কিংবা একজন কেউ চেঞ্জ করে দিতে পারবে না। আপনি যেটা বলছিলেন প্রিমিয়ার লিগের কথা, কিন্তু এই কালচারটাই কি আমরা কখনো অভ্যস্ত হতে পারবো না কিংবা চাই না? না, আমরা পারবো না কেন, অবশ্যই পারবো। সেই কালচারটা যদি আমরা মানে হ্যাবিট করতে চাই, যে আমরা ওরা যেরকম অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে আমরা এরকম অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, সেটা হুট করে রাতারাতি করা সম্ভব না। আপনার কোনো কিছু একটা চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু একদম রুট লেভেল থেকে কাজ করতে হবে আপনার। সো আমার মনে হয় যে রুট লেভেল থেকে যদি আমরা ওই ধরনের প্র্যাকটিস করে আসি, ওই ধরনের খেলা ইউজ টু হয়ে আসি, তাহলে অবশ্যই আমরা পারবো। মানে সেই রুট লেভেলটা কি আপনি বলছেন যে একদম স্কুল ক্রিকেট বলি কিংবা এইজ লেভেল ক্রিকেট বলি, সেই জায়গা থেকেই শুরু করলেই কি করা উচিত? জি, আপনি হঠাৎ করে এসে তো যখন খেলবেন, প্রফেশনাল ক্রিকেটে আসবেন, এসে যদি এক ধরনের হ্যাবিট গ্রো করতে চান, সম্ভব না। বাট একটা ছেলে যদি একদম এজ লেভেল থেকে ওকে যদি ওইভাবে ট্রেন আপ করা হয় যে তুমি অ্যাগ্রেসিভ খেলবা, আসলে মানুষ একদম ফেয়ারলেস ক্রিকেট খেলা যেটাকে বলে, আমরা অনেক সময় ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারি না, কারণ হচ্ছে আমাদের অনেক ব্যাক বাইটিং আছে, যে বাজেভাবে আউট হলে কি বলবে, বাজেভাবে আউট হলে ওকে আর টিমেই রাখা হচ্ছে না, ওকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু যখন আপনাকে ফ্রিডম দেওয়া হবে, হ্যাঁ তুমি যাও, কে কি বললো দেখার বিষয় না। আরেকটা জিনিস হলো, যখন আপনার সব কিছু সাপোর্ট থাকবে, মানে ভালো উইকেট ছাড়া তো আপনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারবেন না।
তো যখন ভালো উইকেট থাকবে, আপনার সবাই সাপোর্ট করবে অ্যাগ্রেসিভ খেলার জন্য, তখন আমরা অবশ্যই খেলতে পারবো। এই আপনি বলছিলেন যে ব্যাক বাইটিং কিংবা আমাদের কালচারটাই, আমি সবসময় বলি যে আমাদের কালচারটা এইভাবে তৈরি হয়নি যে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলবো। একবার বাদ পড়ে গেলে তাকে আবার ফিরিয়ে আনাটা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে যায় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। সেই জায়গাটায় আসলে এই স্বাধীনতাটা আসলে কে দেবে প্রথম? ক্রিকেট মানে যারা দলের টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, নাকি বোর্ডের থেকে এটা আসলে গাইডলাইনটা হওয়া উচিত? আমার মনে হয় এটা সবাই একসাথে বসে যদি ডিসাইড করে, আসলে আমরা ইন ফিউচারে 10 বছরে কেমন খেলতে চাই, বাংলাদেশকে কোথায় দেখতে চাই, এবং সেখানে দেখতে গেলে আমার কি কি বিষয়ে কাজ করা উচিত, সবাই মিলে বসে যদি ম্যানেজমেন্ট যারা আছেন, কোচ আছেন, বোর্ডের লোকজন আছেন, সবাই মিলে যদি কাজ করি, সেইভাবে যদি একটা টার্গেট সেট আপ করে যদি আমরা ওই টার্গেটের পিছে ছুটি, তাহলে আমার মনে হয় জিনিসটা অ্যাচিভ করা অনেক ইজি হবে। মানে আমাদের সামনে তো উদাহরণ আছে যে ইংল্যান্ড তাদের ওয়ার্ল্ড কাপ জেতার আগে কিভাবে তারা নিজেদেরকে বদলে ফেলেছে, ইন্ডিয়া তাদের ক্রিকেটকে কিভাবে বদলে ফেলেছে। পেস বোলিং এখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে। আমি বলছি যে এই পরিবর্তনগুলোকে আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করতে পারে কিনা, কিংবা আমাদেরকে আশা দেখাতে পারে কিনা যে আমরাও বদলে যেতে পারি, আমরা যে ধরনের খেলা খেলি, যেভাবে খেলি। অবশ্যই আমরা এটা করতে পারি, কিন্তু আপনি আজকে যদি ইন্ডিয়ার পেস বোলিং নিয়ে কথা বলেন, আপনি দেখবেন এমআরএফ কত সালে এস্টাবলিশড হয়েছে। আজকে কিন্তু ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা আজকে টিমে নেই, কিন্তু আপনি কখনো ফিল করবেন না যে বুমরা আজকে টিমে নেই। হয়তোবা খুব ইম্পর্টেন্ট ম্যাচে ইন্ডিয়া যদি হেরে যায়, তখন আপনি ফিল করবেন বুমরা থাকলে ভালো হতো। তো ইন্ডিয়ার আজকে এই যে এত পেস বলার আসছে, একের পর এক পেস বলার, এটা তো একদিনের বিষয় না। তো এটা অনেক আগে এমআর ফাউন্ডেশন ওরা করেছে, যেটা ফলটা এখন পাচ্ছে। তো এই ধরনের আমাদের কিছু করতে হবে, যেটা থেকে আমরা অনেক ভালো কিছু পেতে পারি। এবং সেটাও নিশ্চয়ই ইনস্ট্যান্ট না, ইনস্ট্যান্ট না, রাইট? মানে কোনো কিছু ইনস্ট্যান্ট না। আমাদের মানে সেদিকের পথে কি আমরা আগাচ্ছি? আমার মানে যদি বলি যে এই ক্রিকেট বোর্ড গত 6 মাস ধরে কাজ করছে, কিংবা তার আগের বোর্ডটাও দীর্ঘদিন ছিল, এমন একটা কোনো ইনিশিয়েটিভ আমরা কি দেখতে পারি যেটা আমাদের ক্রিকেটকে চেঞ্জ করে দিচ্ছে? এমন কোনো ইনিশিয়েটিভ কি আমরা দেখেছি? আপনার কি মনে হয়? আমি আসলে যদি আমার পয়েন্ট অফ ভিউ বলেন, অবশ্যই। তাহলে আমি আসলে এইরকম কোনো ইনিশিয়েটিভ, আমি একটা জিনিস বলবো যে এবার বিপিএলে যদি আপনি উইকেট খেয়াল করেন, এটা কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভ। আপনি ম্যাক্সিমাম মানে ম্যাচে রান হয়েছে অলমোস্ট 200, আপনি এভারেজ স্কোর যদি দেখেন তাহলে 180 প্লাস মনে হয় হবে। সো ভালো একটা উইকেট প্রোভাইড করা হয়েছে। সো একটা নতুন কমিটি যখন আসবে, অনেক সমালোচনা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়, এটা মেনে নিতে হবে। বাট যে ধরনের উইকেট প্রোভাইড করতে পেরেছে, আমি বলবো সেটার অবশ্যই প্রশংসাও করা appreciate উচিত। করার মতো। সেটাও প্রশংসা করা উচিত। মানে এটাকে আপনি অবশ্যই পজিটিভ বলছেন। বিপিএল এর প্রসঙ্গ যেহেতু আসলো, মানে বিপিএল আপনি খেলেছেন, বিপিএল কেমন ছিল এবার টুর্নামেন্টের কোয়ালিটি অফ ক্রিকেট যদি বলি? প্লেয়ার নিয়ে অনেক সমালোচনা আছে যে কোয়ালিটি বিদেশি আসেনি, কিংবা দু একজন এসেছেন। সেইটা বাদ রেখেও যদি আপনি বলেন, কিংবা সেটাকে যুক্ত করুন। অল ওভার যদি আপনি টুর্নামেন্ট বললে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটা মানে কম্পিটিটিভলি একটা ভালো একটা বিপিএল হয়েছে, কারণ প্লেয়াররা রান করেছে। মাঠের বাইরে সমালোচনা বাদ রেখে মাঠের বাইরের সমালোচনা, পেমেন্ট ইস্যুস, প্লেয়ার্স ইস্যুস, অনেক ধরনের কথা এসেছে। সবকিছু বাদ দিয়ে শুধু যদি আমরা মাঠের খেলার কথা বলি, আমি বলবো যে ভালো বিপিএল হয়েছে। মানে কেন ভালো হয়েছে? অন্যগুলোর সাথে এটার পার্থক্যটা আসলে কোথায়? অন্যগুলোর সাথে পার্থক্য হচ্ছে, আগে আমরা মিরপুরে খেললে প্রেডিক্ট করাটা খুব টাফ হয়ে যেত, যে আমি সকালে মানে সবাই চেতে ফিল্ডিং করতে। কিন্তু এখন হয়ে গেছে যে আপনি দেখা গেলো আগে ফিল্ডিং করলেন, অপোনেন্ট 200 স্কোর করে ফেলেছে। তো আগের বিপিএল এ এটা কিন্তু খুব রেয়ারলি দেখা যেত, প্রেডিক্ট করা যেত আগে থেকে, প্রেডিক্ট করা যেত। এবার একটা করা যায়নি। এবার যেরকম যে টিম ভালো ক্রিকেট খেলেছে সেই টিম জিতেছে এবার। আচ্ছা, বরিশাল তো ধরেন ওয়ান অফ দ্য বেস্ট, কিংবা তারা এগিয়ে ছিল। বাকি দলগুলোর সাথে কি তাদের ডিফারেন্স অনেক বেশি ছিল, নাকি আসলে কাছাকাছি ছিল আপনার কাছে মনে হয়েছে? না, যদি বলেন যে বরিশালের স্ট্রেংথের কথা বললে, ওদের এই ক্যাটাগরি 6টা প্লেয়ার ছিল, টপ ফরেনার ছিল, আর মানে ওয়েল ডিজার্ভিং চ্যাম্পিয়নশিপ ওরা যেটা পেয়েছে আর কি। আর বাকি দলগুলোর মধ্যে আলোচনা, বাকি দলগুলোর ভিতরে আমি বলবো যে রংপুর খুব ভালো টিম ছিল। আর যদি সব টিমগুলো চিন্তা করেন, টিম যেগুলো আমি বলবো অন এভারেজ অলমোস্ট সব কাছাকাছি ছিল। আমরা আরো কথা বলবো নাইম ইসলাম আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে আসবে একটু পরই, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ হতে চায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনটাই বলে গেছেন। আজকে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল, সেটা আসলে কতটা সম্ভব, সেই প্রত্যাশা পূরণ, সে বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাইম ইসলাম, জাতীয় ক্রিকেটার। নাইমের সঙ্গে বিপিএল নিয়ে কথা বলছিলাম, আবার একটু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে চাই আমরা। আপনার দৃষ্টিতে এই 8 দলের মধ্যে মানে ফেভারিট কে? ফেভারিট অবশ্যই ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যদি আপনি চিন্তা করেন, তাহলে অস্ট্রেলিয়া ভালো করবে। Okay. তারপর পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম, ওদের পক্ষে কোনো কিছুই সম্ভব।
ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আপনি এদেরকে বলছেন। ইন্ডিয়া পাকিস্তান দুটো দলই বাংলাদেশের গ্রুপে, তার মানে বাংলাদেশের জন্য আসলে কাজটা খুবই কঠিন। খুবই কঠিন, কিন্তু অসম্ভব না, কিন্তু না, খুবই কঠিন, অসম্ভব না হলেও খুবই কঠিন। 8 বছর আগে 2017-তে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এই টুর্নামেন্টে। ওই দলের সাথে আমাদের স্ট্রেংথ কি বেড়েছে না কমেছে? আপনি যদি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অবস্থা চিন্তা করেন, দলের প্লেয়ার যেই থাকুক আর না থাকুক, আমার মনে হয় না স্ট্রেংথ বেড়েছে। হয়তোবা সিমিলার আমি বলবো, অথবা বলবো যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট হয়তোবা স্ট্রেংথ বেড়েছে, কিন্তু আমি বলবো যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় স্ট্রেংথ কমেছে। আচ্ছা, কিন্তু নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ যে পেস অ্যাটাকটা আমাদের আছে, তারা কি আসলে আমাদেরকে কোনো একটা ভালো কিছু করতে পারে কিনা, মানে ব্যাটারদের যে অবস্থা আছে সেটার বিবেচনায় রেখেই? ওরা অবশ্যই এখন যে বোলিং করছে, আপনি যদি ওদের স্ট্যাট দেখেন, ইন্টারন্যাশনাল স্ট্যাট যদি দেখেন, বাংলাদেশের বলাররা অবশ্যই ভালো অবস্থায় আছে। কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ে গেছে অলমোস্ট 330 থেকে 350 খেলা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো আমরা কিন্তু বাংলাদেশ ফ্রম বিগিনিং, আপনি যদি চিন্তা করেন, যখন ওয়ার্ল্ড ক্রিকেটে 250 রান করতো তখন আমরা করতাম 180-200। সো এখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে করছে 350 রান, আমরা করছি এখন 300 রান। সো সবসময় আমরা 50 রানসের একটা গ্যাপ থেকেই যায়। আমার মনে হয় বাংলাদেশ যদি ভালো করতে চাইলে এই গ্যাপটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। মানে সেটা তো আপনি যেটা বলছিলেন যে ওয়ান অফ ম্যাচ হয়তো বা সম্ভব, কিন্তু আমি বলছি যে একটা টুর্নামেন্ট জিততে গেলে ধারাবাহিকভাবে সেটা 5 ম্যাচে করতে হবে, সেইটা তো একটু ডিফিকাল্ট আমাদের জন্য এই অবস্থায়। যদি এক্সট্রাঅর্ডিনারি কিংবা এমন কিছু না হয়, এমন কোনো পারফরমেন্স না আসে, সেই ক্ষেত্রে ব্যাটিংয়ে আসলে কাদের দায়িত্বের কথা ভাবছেন? কার দায়িত্ব বেশি? অধিনায়কের অফ ফর্ম তো আছেই, সেটা নিয়ে আপনি শুরুতেই বলছিলেন। শান্ত অনেকদিন ধরে কিন্তু মানে ওয়ানডে ফরম্যাটে খেলছে না, অনেকদিন ধরে ইনজুর্ড ছিল, খেলার মধ্যে ছিল না, বিপিএলেও আহামরি কিছু করতে পারেনি। তো আমার মনে হয় এখানে যে প্রিপারেশনটা সে নিয়েছে, এই প্রিপারেশনটা অনেক ভালো কাজে আসবে এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো উইকেট থাকবে, বলের মুভমেন্ট কম থাকবে, আর আমাদের ওপেনাররা যদি ভালো একটা শুরু করে দিতে পারে এবং আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে ওরা যদি মাঝখানে যদি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ প্রায় প্রতি ম্যাচে ভালো করার একটা চান্স আছে। ওপেনিংয়ে কাকে, শান্তর সাথে কি আপনি সৌম্য নাকি পারভেজ হোসেন ইমন, কাকে দেখেন? সৌম্য, ডেফিনেটলি সৌম্য। ডেফিনেটলি সৌম্য। মানে সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন হয়তো বা ব্যাকআপ ওপেনার হিসেবে বাইরে থাকবে। বোলিংয়ে রিশাদকে কি 11-এ নিয়মিত দেখেন আপনি? আমার মতে যদি আমি টিম করতাম তাহলে অবশ্যই আমি রিশাদকে রাখতাম, কারণ রিশাদ এখন এমন ধরনের একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার হয়েছে বাংলাদেশের জন্য। সোফার আপনি যদি লাস্ট কিছুদিনের পারফরমেন্স দেখেন, ওর বোলিংটা বেশ কাজে লাগছে, ভালো এরিয়াতে বল করছে এবং লাস্টে দিয়ে খুব হ্যান্ডি ব্যাটিং করছে। মানে বোলিংয়ের চেয়ে ব্যাটিংকে কি এগিয়ে রাখবেন নাকি বোলিং কি? ডেফিনেটলি বোলিং আগে। বোলিং আগে, এবং দুটোই আসলে কার্যকরী হচ্ছে আপনার মনে হয়? আবার কোনো কোনো ম্যাচে তো রানও দিচ্ছে, মানে লেগ স্পিনারের ধর্মই যেটা স্বাভাবিক। আপনি প্রতি ম্যাচে কোনো প্লেয়ারই ভালো করবে না, সো কিছু ম্যাচ তো আপনার খারাপ যাবে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন সে যতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সেই অনুযায়ী যে পারফরমেন্স ডেলিভার করছে, আমরা খুবই ভালো করছে। মুশফিক মাহমুদুল্লাহর জন্য এটা কি লাস্ট আইসিসি টুর্নামেন্ট, আপনার কি মনে হয়? ওরা যদি ফিট থাকে, পারফর্ম করে, তাহলে অবশ্যই খেলবে, কেন লাস্ট আইসিসি হবে। ওকে, মানে নেক্সট ইয়ারেও খেলতে পারে কিংবা? অবশ্যই, কারণ আপনার ওইখানে কারো জায়গায় পার্মানেন্ট না। সো আপনি যদি এখানে কন্টিনিউ করতে চান, আপনার ফিট থাকতে হবে, আপনার পারফর্ম করতে হবে, এবং লাস্টলি যে জিনিসটা হচ্ছে খেলার প্রতি যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা থাকতে হবে। মানে এখন পর্যন্ত আছে দুজনেরই। আমি বলছি যে তাদের কাছ থেকে আরও কিছু পাওয়ার আছে আপনার মনে হয়, যে তারা তাদের বেস্ট না হোক, মানে তারা পারফর্ম করতে পারবে? কারণ তাদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য এখন পর্যন্ত কেউ আসেনি ওই জায়গায়। আপনি যদি ওদের রিপ্লেসমেন্ট চিন্তা করেন, তাহলে রিপ্লেসমেন্ট কে আছে? আমরা জোর জবরদস্তি করে এনে একজনকে ওখানে খেলে দিতে পারি না। তো আমাদের কালচারে যেটা হয়, যেটা সবসময় আপনি যখন একটু এজ হয়ে যাবে তখন করা হয় যে না, ও এজ হয়ে গেছে, ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। সো আমি এই জিনিসটার পক্ষপাতিত্ব না, যে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক, ইয়াং প্লেয়াররা এসে সুযোগ করে নিবে। সুযোগ করে দিতে হবে কিসের জন্য? আমরা যখন ইয়াং ছিলাম তখন আমাদেরকে সবসময় বলা হতো যে ওখানে সিনিয়র প্লেয়ার আছে, ও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ও খেলবে, ও যদি ফেল করে তারপর তোমরা একটা সুযোগ পাবা। সো এখন যেটা করা হচ্ছে যে কেউ যদি একটু বয়স হয়ে যায় তাহলে তাদেরকে করা হচ্ছে কি, তাদেরকে অফ করে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে ইয়াংদের যদি সুযোগ না দিই তাহলে নেক্সটে বাংলাদেশ ভালো করবে কিভাবে। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো খারাপ হচ্ছে। আপনি যদি একটা ইয়াং প্লেয়ার পারফর্ম করে সে যখন একটা কিছু অ্যাচিভ করবে, তখন কিন্তু সে তার এই জিনিসটার ভ্যালুটা বুঝতে পারবে। কিন্তু বাংলাদেশে আপনি কোনো পারফরমেন্স ছাড়াই দেখবেন অনেক প্লেয়ার অনেকখানে খেলে ফেলে, এতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা আমরা একদমই শেষের দিকে চলে আসছি, যে এই কালচারটা পরিবর্তনে আমরা প্রথম থেকেই আলোচনায় অনেক দূরে এগিয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে, যে কালচারটা বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন হওয়া জরুরি। ক্রিকেটারদের নিজেদেরও কোনো দায়িত্ব আছে কিনা? অবশ্যই ক্রিকেট, আপনি যদি ক্রিকেটারদের কথা এখন চিন্তা করেন, আপনি দেখবেন ক্রিকেটাররা কিন্তু আগে অফ সিজনে এখন যে পরিমাণ ট্রেনিং করে, আগে অফ সিজনে এত ট্রেনিং করতো না, পার্সোনাল উদ্যোগে করতো না। পার্সোনাল উদ্যোগে করতো না। সো আপনি এখন অফ সিজনে মিরপুরে গেলে কিন্তু দেখবেন যে প্রচুর প্লেয়ার ট্রেনিং করছে। আপনি বাংলা ট্র্যাকে গেলে দেখবেন যে প্রচুর প্লেয়ার ট্রেনিং করছে, যারা প্রফেশনাল ক্রিকেটার, ফার্স্ট ক্লাস খেলে, প্রিমিয়ার লিগ খেলে, এরকম প্লেয়ার অনেক পাবেন। কিন্তু আজ থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করেন, এত প্লেয়ার কিন্তু অফ সিজনে ট্রেনিং করতো না। সো আমাদের, আমি বলবো যে ফিটনেস টেস্টের যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি যদি ফিট থাকি সারা বছর, আমার জন্য বেটার পারফর্ম ডেলিভার করাটা ইজি হবে এবং ইনজুরি ফ্রি খেলাটা ইজি হবে। সো ওভারঅল আমি বলবো ক্রিকেটারদের নিজের উদ্যোগ, নিজের চেষ্টা আগের চেয়ে বেড়েছে, এবং ক্রিকেট বোর্ড থেকে যেটা উদ্যোগ নিয়েছিল সেটাও খুব ভালো একটা উদ্যোগ ছিল। ধন্যবাদ আপনাকে নাঈম ইসলাম, আমাদের স্টুডিওতে আসার জন্য। ক্রিকেটারদের উদ্যোগ বেড়েছে, কিন্তু ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সবাইকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন নাঈম ইসলাম। তাতেই বাংলাদেশের ক্রিকেট বদলে যেতে পারে, কিংবা কোন লক্ষ্যে আমরা যেতে চাই সেটার ধারণা আমরা পেতে পারি। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে গেছেন নাজমুল হোসেন শান্ত। আমরা চাই তার এই কথা সত্য প্রমাণিত হোক, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক প্রথমবারের মতো কোনো আইসিসি আসরে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।